গত পর্বে আমরা এই অ্যানিমেশনটির ইলাস্ট্রেটর ফাইলে লেয়ার ম্যানেজমেন্ট আমরা দেখেছি কিভাবে লেয়ারগুলিকে অর্গানাইজ করতে হয়। আজকে আমরা সেই ইলাস্ট্রেটর ফাইলকে ব্যবহার করেই এই অ্যানিমেশনটি শিখব। সো যারা পুরো কোর্সটি বা অ্যানিমেশন প্রক্রিয়াটি দেখতে চান, ফলো করতে চান, আমি রিকমেন্ড করব আগের ইলাস্ট্রেটর ফাইলের লেয়ার অ্যারেঞ্জমেন্টটি দেখে আসার জন্য। ডেসক্রিপশনে প্রথম পর্ব নামে লিঙ্কটি দেওয়া থাকবে। তাহলে এই পর্বটিকে ফলো করা আপনাদের জন্য সুবিধা হবে। সো আমার মনে হয় আমরা শুরু করে দিই। একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। সুতরাং যেকোনো বিগিনারও যে কোনোদিন আফটার ইফেক্ট রান করেননি তিনিও যেন এই ধরনের একটি টিউটোরিয়াল ফলো করতে পারেন। আফটার ইফেক্টে একদম ইনিশিয়াল স্ক্রিনে আমি আছি। নিউ প্রজেক্টে ক্লিক করে একটা নতুন প্রজেক্ট নিয়ে নিলাম। এবার আমরা যে ইলাস্ট্রেটর ফাইলটাকে প্রস্তুত করেছিলাম ঠিক আগের পর্বে, সেই ইলাস্ট্রেটর ফাইলটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব প্রজেক্ট প্যানেলে। এটাকে ফাইল ইম্পোর্ট বলা হয়ে থাকে। এই ফাইল ইম্পোর্টের ক্ষেত্রে আমরা সবসময় লক্ষ্য রাখবো ইম্পোর্ট কাইন্ড যেন কম্পোজিশন অপশনটি দেওয়া থাকে এবং ফুটেজ ডাইমেনশন অবশ্যই লেয়ার সাইজ থাকতে হবে। ওকে ক্লিক করলাম। তাহলে দেখতে পাচ্ছি আমাদের ইলাস্ট্রেটর ফাইলের নামে একটা কম্পোজিশন ক্রিয়েট হয়ে গেছে। এবার এই কম্পোজিশনে ডাবল ক্লিক করে টাইমলাইনে লেয়ারগুলিকে রিভিল করে নিলাম। আমরা যদি টাইমলাইনে লেয়ারগুলিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ইলাস্ট্রেটরে আমরা ঠিক যেভাবে লেয়ারগুলিকে নেমিং করেছিলাম, সাজিয়েছিলাম ঠিক সেভাবেই আমরা লেয়ারগুলিকে পাচ্ছি। এটা হচ্ছে ইলাস্ট্রেটরে ফাইল অ্যারেঞ্জমেন্টের সবচেয়ে বড় সুবিধা। ইলাস্ট্রেটর ফাইলটাকে ইম্পোর্ট করার পরে আমার ২ টা অবজারভেশন আছে। এই যে লেফট প্লান্ট এবং রাইট প্লান্ট এই ২ টা কিন্তু বিল্ডিং এর নিচে পড়ে গেছে। সো এই ধরনের ছোটখাটো ভুল একটু হলে আসলে শেখার সুযোগ পাওয়া যায়। সো আমরা এই ধরনের প্রবলেম যদি আমাদের হয়ে থাকে ইলাস্ট্রেটরে, আমরা লেয়ারগুলিকে হয়তো একদম পারফেক্ট ভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, সে কিভাবে আমরা সমাধান করব? ভেরি সিম্পল। আমি এই লেফট প্লান্ট লেয়ারটাকে সিলেক্ট করলাম এবং ড্র্যাগ করে বিল্ডিং এর উপরের দিকে লেয়ারটাকে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। এবার রাইট প্লান্ট লেয়ারটাকে সিলেক্ট করলাম এবং এটিকেও ড্র্যাগ করে আমি ওই লেফট প্লান্ট যে লেয়ারটা ছিল ওটার পাশেই রাখবো। এটাতে আমার অ্যানিমেশন একটু সুবিধা হবে। এখন কিন্তু আমাদের প্লান্ট দুটো বিল্ডিং এর উপরে চলে আসলো। হ্যাঁ, এখন প্লান্ট দুটো বিল্ডিং এর উপরে এসছে। ভিজিবিলিটি ইজ রিয়েলি নাইস। কিন্তু এখন আবার যেটা হইছে এই ঘাসের সাথে এটা একটু অ্যা কি বলবো ওভারল্যাপ করছে। সো আমি এই যে লেফট যে গ্রাস এটাকে ধরে জাস্ট মাউস দিয়ে ধরেই আমি একটু ড্র্যাগ করে একটু সরিয়ে দিলাম। একইভাবে রাইট গ্রাসটাকেও ধরে অ্যা ফ্রিলি মাউস দিয়ে ধরে আমি পজিশন ওইভাবে প্যারামিটারস ওপেন করে সরাচ্ছি না। মাউস দিয়ে ড্র্যাগ করেও আমি একটু সরিয়ে দিলাম। চমৎকার! এখন দেখতে অনেক সুন্দর লাগছে। সো এখন আমি ফাইলটিকে একটু সেভ করে নিব। দিস ইজ অলসো এ ভেরি গুড প্র্যাকটিস। অবশ্যই কাজের মাঝে কিন্তু খুব বেশি দেরি না করে যতটুকু কাজ হয়েছে তার আগেই সেভ করে নেওয়াটা সর্বোত্তম। এই ধরনের একটা ডিজাইনকে যখন আমরা আফটার ইফেক্টে অ্যানিমেশন করব, তখন শুরুতেই আসলে আমাদের ভেবে নিতে হবে, ঠিক করে নিতে হবে যে আমার অ্যানিমেশন ফ্লো গুলি কেমন হবে। তাহলে কিন্তু আমাদের অ্যানিমেশন কাজে কম সময় লাগে এবং সুন্দরভাবে কাজটা করা যায়। যেমন এই ঘাসগুলির কথা যদি বলি, ইন্ট্রোটা তো আসলে আমি ফাইনাল আউটপুটটা আসলে আগেই আমি দেখাইছি। সো ওইখানে আমি ১ম এই ডিসাইড করে নিছিলাম যে এই ঘাসগুলি ডান এবং বাম থেকে আসবে। অর্থাৎ ঘাসগুলির ক্ষেত্রে এটার পজিশন চেঞ্জ হবে। আর বাকি যে এলিমেন্ট যেমন আ আ ২ টো প্লান্ট আছে, বিল্ডিং আছে, উইন্ডমিল আছে, এগুলো হচ্ছে গ্রো করবে। নিচ থেকে কিন্তু এগুলি ডেভেলপ হইছে। আর উইন্ডমিলের যে ব্লেড দুটো, এই দুটোকে আমি রোটেট করিয়েছি। আর ঘাসের মতোই ক্লাউড দুটো হচ্ছে জাস্ট এদের লেফট রাইট পজিশন চেঞ্জ করে। সো এই ছিল আমি শুরু থেকে ভেবে নিয়েছিলাম যে আমার এই অ্যানিমেশনটাকে আমি এভাবে করব। এটাকে আমরা অ্যানিমেশন ফ্লো বলতে পারি। যারা অনেক বেশি অর্গানাইজড এবং সুন্দরভাবে কাজ করতে চান, তারা কিন্তু আসলে রাইট ডাউনও করে নিতে পারেন যে আপনি কি ভেবেছেন। তাহলে হয় কি ওয়ান বাই ওয়ান সেভাবে একটা করে হচ্ছে অ্যানিমেশনটা সুন্দরভাবে কমপ্লিট করা যায়। যেমন এখন আমরা শুরু করে দিব ঘাসগুলি দিয়ে আমরা অ্যানিমেশনটা শুরু করি। ঘাসের ক্ষেত্রে এই দুটো ঘাসকে আমি চাচ্ছি যেটা বাম থেকে স্ক্রিনের বাইরে থেকে ভেতরে আসুক। সো ১ম এ আমি এই মিড গ্রাস লেয়ারটাকে সিলেক্ট করলাম এবং পি প্রেস করে পজিশন সেটিংসটাকে ওপেন করে নিলাম এবং টাইম ইন্ডিকেটর কিন্তু একদম শুরুতে থাকতে হবে। এই অবস্থায় স্টপওয়াচে ক্লিক করে একটা কি ফ্রেম আমি নিয়ে নিলাম এবং এই ভ্যালুকে চেঞ্জ করে এক্স ভ্যালুকে চেঞ্জ করে এটার ১ম পজিশনটাকে আমি সেট করে নিচ্ছি স্ক্রিনের বাইরে। এবার লেটস সে এই ১ সেকেন্ডে আমি টাইম ইন্ডিকেটরকে নিয়ে আসলাম এবং যেখানে আমি চাই যে ঘাসটা এসে ওর পজিশনটাকে নিক, এই ভ্যালুটাকে পুনরায় এবার ড্র্যাগ করে আমি সেই
পজিশনে নিয়ে এসে সেট করব। এবার আমি লেফট গ্রাসটাকে অ্যানিমেট করব। সো এই লেয়ারটাকে সিলেক্ট করে টাইম ইন্ডিকেটরকে একদম শুরুতে রেখে প্রেস করব, তাহলে পজিশন সেটিংসটা ওপেন হয়ে যাবে। এবার স্টপওয়াচে ক্লিক করে একটা কি ফ্রেম নিয়ে নিলাম এবং ঠিক আগের মতোই এই এক্স ভ্যালুটাকে চেঞ্জ করে এর ইনিশিয়াল পজিশন মানে প্রথম পজিশনটাকে স্ক্রিনের বাইরে দিয়ে দিলাম। এবার এই গ্রাসটা যেহেতু খুব বেশি দূরে ছিল না বাম থেকে, এই পজিশনে ছিল, সুতরাং এটা ১ সেকেন্ড না, মোটামুটি এই পজিশনে আমি টাইম ইন্ডিকেটরকে নিয়ে আসলাম এবং আরো একটা কি ফ্রেম এখানে নিয়ে নেব এবং এই ভ্যালুটাকে পুনরায় চেঞ্জ করে ঠিক এর লাস্ট পজিশন যেটা হতে পারে ঠিক সেই স্থানে আমি এই ভ্যালুটাকে ইনক্রিজ করে দিচ্ছি। এখন যদি আমরা প্লে করে দেখি তাহলে দেখতে পাচ্ছি বাম থেকে দুটো গ্রাস অ্যানিমেট হচ্ছে, স্ক্রিনের বাইরে থেকে ভিতরে আসছে। এখন এই অ্যানিমেশনটাকে আমরা একটু স্মুথ করতে পারি। মাউস দিয়ে ড্র্যাগ করে ৪ টা কি ফ্রেমকে সিলেক্ট করে নেব এবং কিবোর্ডে F9 প্রেস করব। এখন প্লে করে আমরা ডিফারেন্সটা একটু দেখতে পাচ্ছি। আগের চেয়ে কিন্তু মুভমেন্টটা অনেকটাই বেটার। এবার টাইম ইন্ডিকেটরকে আবার একদম শুরুতে নিয়ে এসে এই রাইট গ্রাস লেয়ারটাকে সিলেক্ট করব এবং প্রেস করে পজিশন সেটিংসটাকে রিভিল করে নিলাম এবং স্টপওয়াচে ক্লিক করে একটা কি ফ্রেম নিলাম এবং এটার এক্স ভ্যালুকে চেঞ্জ করে স্ক্রিনের বাইরে দিয়ে দিচ্ছি। আরেকটু শর্ট ডিসট্যান্সে টাইম ইন্ডিকেটরকে নিয়ে এসে আরো একটা কি ফ্রেম নিব এবং এটার লাস্ট পজিশনটাকে সেট করে নিব যেখানে আমি ঘাসটাকে দেখতে চাই। এই দুটো কি ফ্রেমকেও ড্র্যাগ করে সিলেক্ট করব এবং কিবোর্ডে প্রেস করব F9, পরে বেটার অ্যান্ড স্মুথ মুভমেন্ট। এখন যদি একবার প্লে করে দেখি তাহলে ৩ টা গ্রাস কিন্তু সুন্দরভাবে আমাদের স্ক্রিনে অ্যানিমেট হচ্ছে। সো এই পোরশনটা আমাদের ডান। এখন আমরা যাব প্লান্ট দুটোকে আমরা অ্যানিমেট করব। ঘাসগুলোর ক্ষেত্রে আমরা পজিশন টেকনিকটাকে ব্যবহার করেছি। তবে প্লান্টের ক্ষেত্রে কিন্তু আমরা এপ্লাই করব স্কেলিং অপশনটা। অর্থাৎ গাছটা কিন্তু ছোট থেকে বড় হবে, স্কেলিং হবে। স্কেল অল্প থাকবে, স্কেল বড় হবে। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা জিনিস খুব ভালোভাবে জানতে হবে, সেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। সো আমি আমার আগের একটা টিউটোরিয়ালে উম আ অ্যাঙ্কর পয়েন্ট সম্পর্কে বিস্তারিত বলেছি। ওই টিউটোরিয়ালটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যারা এই ভিডিওটাকে আ ফরচুনেটলি ফলো করতেছেন, আমি রিকমেন্ড করব আগের ওই স্কেলিংটা দেখে আসলে এই ভিডিওটা ফলো করা খুব সহজ হবে। সো এই যে এই লেয়ারটাকে সিলেক্ট করার ফলে আমরা দেখতে পাচ্ছি গাছের চারিদিকে বেশ কিছু ইন্ডিকেটর এবং সেন্টারে যে ইন্ডিকেটরটা এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। সো যেহেতু আমরা গাছটাকে বড় করব, স্কেল ছোট থেকে বড় করব, সুতরাং স্বভাবতই এটার অ্যাঙ্কর পয়েন্ট হবে একদম নিচে, বটমে। সো আমি টুলস থেকে অ্যাঙ্কর টুলসটাকে সিলেক্ট করলাম। এটাকে প্যান বিহাইন্ড টুলও বলা হয়। এবার অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে ড্র্যাগ করে একদম গাছের গোড়ায় সেট করলাম। ওয়ান্স অ্যাগেন এবার ডানের প্ল্যানটাকে যদি অ্যাঙ্কর পয়েন্ট সেট করি, এই রাইট প্ল্যানটাকে সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছি আমরা। টুলস থেকে অ্যাঙ্কর টুলসটাকে সিলেক্ট করলাম এবং ড্র্যাগ করে এটারও অ্যাঙ্কর পয়েন্টটাকে গাছের গোড়ায় বা নিচে সেট করে দিলাম। অনুরূপভাবে এই প্রত্যেকটা বিল্ডিং এর অ্যাঙ্কর পয়েন্ট হবে কিন্তু নিচে। যেহেতু সবগুলি গ্রো করছে, সুতরাং এই বিল্ডিং লেয়ারটাকে সিলেক্ট করে অ্যাঙ্কর টুলটাকে সিলেক্ট করলাম এবং অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে বিল্ডিং এর নিচে সেট করে দিলাম। এখন আমি এক করে প্রত্যেকটা বিল্ডিং এর অ্যাঙ্কর পয়েন্ট বিল্ডিং এর নিচে সেট করব। যেমন এই বিল্ডিংটাকে ধরলাম এবং এটারও অ্যাঙ্কর টুল সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্টটাকে বিল্ডিং এর নিচে সিলেক্ট করে দিলাম। এইভাবে আমি প্রত্যেকটা বিল্ডিং এর অ্যাঙ্কর পয়েন্ট নিচে সেট করে নিচ্ছি। সো আমার অ্যাঙ্কর পয়েন্ট পজিশন করা হয়ে গেছে। আমি যদি একটু রিচেক করে নেই, এই বিল্ডিং এর অ্যাঙ্কর পয়েন্ট হ্যাঁ নিচে, এটারও নিচে, নেক্সট ওয়ান হ্যাঁ এটারও অ্যাঙ্কর পয়েন্ট নিচে আছে। ওকে ফাইন। সো সবগুলি বিল্ডিং এর আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে একবার রিচেক করে নিলাম। এবার প্রথমেই এই লেফট প্লান্ট লেয়ারটাকে সিলেক্ট করলাম এবং এস প্রেস করে স্কেল সেটিংসটাকে ওপেন করে নিলাম এবং টাইম ইন্ডিকেটর কিন্তু একদম শুরুতে থাকতে হবে। এই অবস্থায় স্টপওয়াচে ক্লিক করে একটা কি ফ্রেম নিয়ে নিলাম এবং ভ্যালুকে করে দিলাম 0। এবার টাইম ইন্ডিকেটরকে ড্র্যাগ করে সামান্য একটা ডিসটেন্সে আসলাম এবং আরো একটা কি ফ্রেম নেব এবং এখানে ভ্যালুটাকে করে দেব 100। এখন যদি আমরা একবার প্লে করে দেখি তাহলে দেখতে পাচ্ছি
প্ল্যান্টটা কিন্তু ছোট থেকে বড় হলো, মানে গ্রো করলো। এবার মাউস দিয়ে জাস্ট দুটো কিফ্রেমকে ড্র্যাগ করে সিলেক্ট করব এবং আগেই বলেছি আমরা কিবোর্ডে F9 প্রেস করে অ্যানিমেশনটাকে আরেকটু স্মুদার করতে পারি। এবার আমাদের রাইট প্ল্যান্টও যেহেতু একই রকম অ্যানিমেশন হবে, সুতরাং রাইট প্ল্যান্টে কিন্তু আমাদের পুনরায় এই পুরো প্রসেসটা এপ্লাই করার প্রয়োজন হবে না। আমি এই কিফ্রেম দুটোকে ড্র্যাগ করে সিলেক্ট করলাম এবং কন্ট্রোল-C বা কপি করে নেব। এবার টাইম ইন্ডিকেটরকে একদম শুরুতে নিয়ে আসলাম এবং রাইট প্ল্যান্ট লেয়ারটাকে সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল-V। এখন যদি প্লে করে দেখি তাহলে দেখতে পাচ্ছি লেফট প্ল্যান্টের মতো রাইট প্ল্যান্টটাও কিন্তু একইভাবে গ্রো করছে। সুতরাং আমাদের ওই ম্যানুয়ালি এটার ক্ষেত্রেও সেম প্রসেসটা এপ্লাই করতে হয়নি। কন্ট্রোল-C, কন্ট্রোল-V করে আমরা সিমিলার অ্যানিমেশন কিন্তু ভিন্ন অবজেক্টের উপরে এপ্লাই করতে পারি। এবার সবগুলো বিল্ডিংকে অ্যানিমেট করব। সো টাইম ইন্ডিকেটরকে একদম শুরুতে নিয়ে আসলাম এবং আমি এই যে লেফট বিল্ডিংটা দিয়ে শুরু করতে যাচ্ছি, লেয়ারটাকে সিলেক্ট করলাম, S প্রেস করে স্কেলিং সেটিংসটাকে ওপেন করে নিলাম এবং স্টপওয়াচে ক্লিক করে একটা কিফ্রেম নিয়ে নিলাম এবং এটার ভ্যালু করে দিলাম অ্যাজ ইউজুয়াল 0। যেহেতু আমরা চাচ্ছি এটা 0 থেকে 0 থেকে এটা বড় হোক, এই কারণে এই ভ্যালুটাকে করে দিলাম 0 এবং একটা শর্ট ডিসটেন্সে টাইম ইন্ডিকেটরকে নিয়ে এসে এটার ভ্যালু করে দিলাম 100 এবং পুনরায় অ্যাজ ইউজুয়াল এই কিফ্রেম দুটোকে সিলেক্ট করে কিবোর্ডে আমরা F9 প্রেস করব। যেহেতু আমার প্রত্যেকটা বিল্ডিং এর অ্যানিমেশন স্টাইল সেম, আমরা প্ল্যান্টের ক্ষেত্রেও যা করেছি, এই কিফ্রেম দুটোকে সিলেক্ট করে কপি করে নিলাম কন্ট্রোল-C। এবার আমি সবগুলো বিল্ডিংকে সিলেক্ট করব। রাইট বিল্ডিং সহ B1 থেকে B5 পর্যন্ত সিলেক্ট করে নিলাম এবং টাইম ইন্ডিকেটরকে একদম শুরুতে নিয়ে এসে কন্ট্রোল-V মানে পেস্ট করে দিব। আমরা যদি প্লে করে দেখি তাহলে দেখতে পাচ্ছি ঘাস, দুটো প্লান্ট এবং সকল বিল্ডিং কিন্তু অ্যানিমেট হচ্ছে। সুতরাং এই ৫-৬ টা বিল্ডিংকে কিন্তু আমার ম্যানুয়ালি অ্যানিমেট করতে হয়নি, যেহেতু অ্যানিমেশন স্টাইলটা একই ছিল। নেক্সট আমি চলে যেতে চাচ্ছি এই যে উইন্ডমিল দুটো। এখানে ভালো একটা কাজ শেখার আছে। তার আগে একটা কথা আমি বলে রাখি, উপরে ক্লাউড অ্যানিমেশনটা আমি এখানে স্কিপ করে গেলাম বিকজ এটা আসলে পজিশনের আলাদা একটা টিউটোরিয়ালে যেমন ছিল, তারপরে এখানেও কিন্তু আমরা গ্রাস দুটোর পজিশনই চেঞ্জ করেছি। সুতরাং আমার মনে হয় আপনারা যারা ফলো করছেন খুব সহজেই সেটা পারবেন। আমার মনে হয় যে আমরা বেটার উইন্ডমিল সেকশনটাতে চলে যাই। আমরা কিন্তু ইলাস্ট্রেটরে যে কারণে স্ট্যান্ড এবং ব্লেডটাকে দুটো আলাদা লেয়ারে রেখেছি, কারণ দুজনের অ্যানিমেশন বিহেভিয়ার কিন্তু ডিফারেন্ট। কেননা স্ট্যান্ডের অ্যানিমেশন বিহেভিয়ার হচ্ছে এটা ছোট থেকে বড় হবে, কিন্তু ব্লেডের অ্যানিমেশন বিহেভিয়ার হচ্ছে এটা রোটেট হবে। তো সুতরাং ২ টা যদি আমরা একই লেয়ারে রাখতাম তাহলে ব্লেডগুলো ছোট থেকে বড় হতো, দ্যাট ইজ ফাইন। কিন্তু যখন আমরা রোটেট এপ্লাই করতাম তখন কিন্তু স্ট্যান্ডটাও কিন্তু রোটেট করত। যেটা আসলে একেবারে মানে অবাস্তব এবং ডেফিনিটলি এটা মানে সোজা কথা সেটা হবে না। এই কারণেই কিন্তু আমরা স্ট্যান্ড এবং অ্যা ব্লেড দুটোকে আমরা আলাদা লেয়ারে রেখেছি যেন ব্লেডকে রোটেট করলে স্ট্যান্ড যেন রোটেট না হয়। কিন্তু এইখানে আমাদের একটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে স্ট্যান্ডের সাথে, সাথে যেন ব্লেডটাও রোটেট করে। সরি, ব্লেডটা যেন স্কেল করে। তো সেটা আমরা কিভাবে তাহলে ভিন্ন লেয়ারে থাকার পরেও কিভাবে আমরা একসাথে করতে পারি? এই চমৎকার প্রসেসটাই এখন আমরা দেখব। জাস্ট গিভ ইউর ফুল অ্যাটেনশন অ্যান্ড ফলো মি। সো ১ম এ আমি লেফট স্ট্যান্ডটা দিয়ে শুরু করছি। লেয়ারটাকে সিলেক্ট করলাম এবং অ্যাঙ্কর টুল সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্টটাকে স্ট্যান্ডের একদম নিচে সেট করে দিলাম। এখন এই স্ট্যান্ডটাকে যখন অ্যানিমেট করব, আমরা চাচ্ছি যে এই রাডারটা বা ব্লেডটাও যেন ওই স্কেলিং এর সাথে, সাথে আসে। কিন্তু লক্ষণীয় বিষয় রাডারটা কিন্তু ভিন্ন একটা লেয়ারে। সো আমি এই লেফট ব্লেড লেয়ারটাকে সিলেক্ট করলাম এবং এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, প্যারেন্ট অ্যান্ড লিঙ্ক। আসলে যেটা করব যে এই ব্লেডের প্যারেন্ট করে দিব হচ্ছে স্ট্যান্ডটাকে। তো এই বরাবর এসে এই ড্রপ ডাউন থেকে আমি এটাকে প্যারেন্ট করে দিলাম হচ্ছে লেফট স্ট্যান্ডের সাথে। এটা করার একটা সুবিধা হচ্ছে, এখন যেহেতু স্ট্যান্ডটা প্যারেন্ট হয়ে গেল, সুতরাং আমি এই স্ট্যান্ডকে যা বিহেভিয়ার এপ্লাই করব, ওই ব্লেড লেয়ারেও ঠিক একই বিহেভিয়ার এপ্লাই হবে। তো সুতরাং আমি যদি এই লেফট স্ট্যান্ডটাকে ধরে পজিশন সেটিংসটাকে ওপেন করি এবং এর পজিশন যদি একটু চেঞ্জ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্লেডটা আলাদা লেয়ারে থাকা সত্ত্বেও শুধু প্যারেন্টিং এর কারণে স্ট্যান্ডের সাথে, সাথে ব্লেডও কিন্তু তার পজিশন চেঞ্জ করছে। সো আমাদের এখানে আসলে উইন্ডমিলের পজিশন চেঞ্জ করব না। জাস্ট
শেখার জন্য প্যারেন্টিং এর কাজটা দেখানোর জন্য ওটা আমি দেখালাম। কন্ট্রোল জেড প্রেস করে লেফট স্ট্যান্ড লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এস প্রেস করে স্কেলিং সেটিংসটাকে ওপেন করে নিলাম এবং টাইম ইন্ডিকেটরকে একদম শুরুতে নিয়ে স্টপ ওয়াচে ক্লিক করে একটা কিফ্রেম নিয়ে নিলাম এবং এর স্কেলিং ভ্যালু করে দিলাম 0। এবার এই ডিসট্যান্সে টাইম ইন্ডিকেটরকে নিয়ে এসে স্কেলিং ভ্যালু করে দিলাম 100। এখন যদি প্লে করে দেখি তাহলে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছি। আমি একটু ম্যানুয়ালি টাইম ইন্ডিকেটরকে ড্র্যাগ করে ধরে দেখাই। এখন কিন্তু এই স্ট্যান্ডের সাথে, সাথে আ ব্লেডটা আলাদা লেয়ারে থাকলেও সেটাও কিন্তু ছোট থেকে বড় হচ্ছে জাস্ট আমরা এই যে প্যারেন্টিং করেছিলাম বলে। এটা হচ্ছে প্যারেন্টিং এর লিঙ্ক এবং প্যারেন্ট এবং লিঙ্কের সুবিধা। সো আমাদের স্ট্যান্ডের সাথে ব্লেডের স্কেলিংটা হয়ে গেছে কিন্তু আমাদের এখন কিন্তু উদ্দেশ্য হচ্ছে ব্লেডটাকে আমরা রোটেট করব। সো এই কাজটা আমরা একটু করে নেই। সো লেফট ব্লেড লেয়ারটাকে সিলেক্ট করলাম। সো রোটেশনের ক্ষেত্রে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট খুবই জরুরি। অ্যাঙ্কর পয়েন্ট যেখানে থাকবে সেইটাকে কেন্দ্র করে কিন্তু অবজেক্ট রোটেট করবে। সুতরাং এই উইন্ড মিলের ক্ষেত্রে এটার অ্যাঙ্কর পয়েন্ট হবে কিন্তু এই যে ব্লু যে সার্কেলটা এইখানে কিন্তু আমাদের অ্যাঙ্করের পজিশন হতে হবে। সো অ্যাঙ্কর টুলটাকে সিলেক্ট করে আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে ড্র্যাগ করে এই নেভি ব্লু ডটের উপরে সেট করে দিব। এবার টাইম ইন্ডিকেটরকে একদম শুরুতে নিয়ে এসে লেফট ব্লেড লেয়ার আমাদের অলরেডি সিলেক্ট আছে। আর প্রেস করে রোটেশন সেটিংসটাকে ওপেন করে নিব। স্টপ ওয়াচে ক্লিক করে একটা কিফ্রেম নিয়ে নিলাম এবং আমার কম্পোজিশনের একদম শেষে এসে অথবা কিবোর্ডে আমরা এন্ড প্রেস করতে পারি। এই ভ্যালুটাকে করে দেব 3। সো আমি চাই যে আমার কম্পোজিশনের টাইম লেংথ পর্যন্ত এই আ ব্লেডটা ৩ বার 360 ডিগ্রি ঘুরুক। এখন যদি আমরা একটু প্লে করে দেখি তাহলে দেখতে পাচ্ছি আমাদের টারবাইন অর উইন্ডমিল হোয়াটএভার ইউ সে এটা কিন্তু সুন্দরভাবে রোটেট করছে। আমি রাইট অ্যা উইন্ডমিলের এটা আমি রিপিট করতে চাচ্ছি বিকজ এখানে একটু বোঝার একটা বিষয় আছে। সো আমি টাইম ইন্ডিকেটরকে একদম শুরুতে নিয়ে আসলাম। রাইট স্ট্যান্ডটাকে আমি সিলেক্ট করলাম এবং অ্যাঙ্কর টুলটাকে সিলেক্ট করে এটার অ্যাঙ্কর পজিশন করে দিলাম স্ট্যান্ডের একদম নিচে এবং এই রাইট ব্লেড লেয়ারটাকে প্যারেন্টিং করে দিব রাইট স্ট্যান্ডের সাথে। এবার টাইম ইন্ডিকেটর একদম শুরুতে থাকা অবস্থায় রাইট স্ট্যান্ড লেয়ারটাকে সিলেক্ট করলাম এবং এস প্রেস করে স্কেলিং সেটিংসটাকে ওপেন করে নিলাম এবং স্টপওয়াচে ক্লিক করে একটা কিফ্রেম নিয়ে নিলাম এবং এটার ইনিশিয়াল ভ্যালু করে দিলাম 0। ডিজায়ার্ড ডিসট্যান্সে টাইম ইন্ডিকেটরকে নিয়ে এসে আরও একটা কিফ্রেম নিলাম এবং স্কেলিং ভ্যালু করে দিলাম 100। সো আমাদের অ্যানিমেশনটা হয়ে গেছে। ছোট থেকে বড় হচ্ছে কিন্তু এবার আমরা টারবাইনটাকে ঘোরাবো। রাইট ব্লেড লেয়ারটাকে সিলেক্ট করলাম এবং অ্যাঙ্কর টুল সিলেক্ট করে এটার অ্যাঙ্কর পজিশন করে দিলাম এই নেভি ব্লু ডটের মাঝখানে। এবার টাইম ইন্ডিকেটরকে একদম শুরুতে রেখে রোটেশন স্টপওয়াচে ক্লিক করে একটা কিফ্রেম নিয়ে নিলাম। কিবোর্ডে এন্ড প্রেস করে টাইম ইন্ডিকেটরকে একদম কম্পোজিশনের টাইমলাইনের শেষে নিয়ে গেলাম এবং এখানে ভ্যালুটাকে করে দিলাম 3। প্লে করলে আমরা দেখতে পাচ্ছি এটার স্কেলিং এবং রোটেশন দুটোই খুব সুন্দরভাবে হয়ে গেছে। পুরো অ্যানিমেশনটা যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে দুটো টারবাইনই একই ডাইরেকশনে ঘুরছে অর্থাৎ ক্লকওয়াইজ। কিন্তু আমি চাচ্ছি এই রাইট টারবাইনটা যেন অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, বিপরীত দিকে ঘোরে তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। সো লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদের একদম শেষ কি ফ্রেমটা সিলেক্ট করতে হবে। সুতরাং এই যে এই অ্যারোতে ক্লিক করে একদম লাস্ট কি ফ্রেমে চলে যাব এবং আমরা যে 3 টাইমস রোটেশন এপ্লাই করেছিলাম এই +3 এর জায়গায় আমরা জাস্ট এটার আগে একটা নেগেটিভ ভ্যালু, নেগেটিভ সাইন মাইনাস চিহ্নটা দিয়ে দিব। এখন কিন্তু প্লে করলে আমরা দেখতে পাচ্ছি যে লেফট এবং রাইট টারবাইন দুটো ভিন্ন ডাইরেকশনে কিন্তু রোটেট হচ্ছে। সো হয়ে গেল আজকে আমাদের বিল্ডিং অ্যানিমেশন। এই টোটাল টিউটোরিয়ালটা ২ টা পর্বে বিভক্ত ছিল। ১ম পর্বে দেখিয়েছি কিভাবে এটার ইলাস্ট্রেটর ফাইলটাকে অর্গানাইজ করা যেতে পারে এবং আজকে অ্যানিমেশনটা আমরা দেখলাম। I hope if not everyone, someone is learning. কেউ না কেউ অবশ্যই উপকৃত হচ্ছেন। আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, দোয়া করবেন আমার জন্য। দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। টিল দেন টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার এবং অলওয়েজ বি ক্রিয়েটিভ।